কেবল সংবাদ শিরোনামগুলো। চলে যাচ্ছি পুরো খবরে। আলোচনার জন্য 20 সদস্যের প্রতিনিধি দল গঠন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বিকেল 4টায় অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দেখা করবেন তারা। রবিবার সকাল থেকে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল আর স্লোগান দিয়ে আগারগাঁও রাজস্ব ভবনের সামনে জড়ো হন এনবিআরের আন্দোলনরত কর্মীরা। রবিবার দুপুরে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনের সামনে এই কথা জানান ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি মির্জা আশিক রানা। তিনি বলেছেন, শাটডাউন কর্মসূচি চললেও অর্থ মন্ত্রণালয়ের অনুরোধে মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিত করা হয়েছে। 10 জন 20 জন একটা ডেলিগেশন যাচ্ছে। আমরা আমাদের যে এই বর্তমানে যে সকলের এক মূল যে দাবি চেয়ারম্যান মহোদয়ের অপসারণ সেখানে দাবি করব, পাশাপাশি এই সংস্কার প্রক্রিয়া কিভাবে আগানো যাবে, তার ঘোষিত রোডম্যাপ কিভাবে বাস্তবায়ন করা যাবে এবং আমাদের উপর যে দমন নিপীড়ন করা হয়েছে এটাকে অবিলম্ব বন্ধ সহ এনবিআর কে কার্যকর করার জন্য তার সহযোগিতা চাবো। আগারগাঁওয়ে রয়েছেন আমাদের সহকর্মী ফারজানা রিয়া। এনবিআর এর অস্থিরতা সম্পর্কে আরো খবর জানবো তার কাছ থেকে। যুক্ত হচ্ছে রিয়ার সঙ্গে। মার্চ টু এনবিআর এর কর্মসূচি স্থগিত করেছেন। এছাড়া যদি বলি যে 20 সদস্যের প্রতিনিধি দল নিয়ে কিন্তু তারা আলোচনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিকাল 4টায় অর্থ উপদেষ্টার সাথে তাদের বৈঠক হবে এবং সেখানে তারা তাদের দাবি তুলে ধরবেন। 10 জন আয়কর বিভাগ থেকে এবং 10 জন কাস্টম বিভাগ থেকে নিয়ে কিন্তু তারা এই 20 সদস্যের প্রতিনিধি দল গঠন করেছে এবং তারা সবাই মিলে ইতিমধ্যে রওনা হয়ে গেছেন। তারা কিন্তু যাওয়ার আগে কিছুটা ব্রিফ করে গেছেন এবং বলেছেন যে তারাও সেখান থেকে বৈঠক শেষ করে আসবেন এবং এখানে আসার পরে তারা জানাবেন যে আসলে কি কি বিষয়ে আলোচনা হয়েছে এবং তাদের দাবি কতদূর মানা হয়েছে এবং তাদের পরবর্তী কি কর্মসূচি তারা গ্রহণ করবেন এবং কি কি কর্মসূচি পালন করবেন সেই বিষয়ে তারা তখনই জানাবেন। এছাড়া যদি বলি যে আপনারা দেখতে পাবেন যে এখানে আমার পিছনে দেখতে পাবেন যে রাজস্ব বোর্ডের যারা কর্মকর্তা আছে যারা আন্দোলন করছেন তারা এখানে অবস্থান করছেন। বৃষ্টির মধ্যেও কিন্তু অনেকে এখানে এখন পর্যন্ত বসে আছেন, অনেকে আবার ভিতর দিকে চলে যাচ্ছেন। এছাড়া যদি বলি যে আজকে সকাল থেকে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। রাজধানীর বিভিন্ন কর অঞ্চল থেকে শুরু করে ঢাকার বাইরে থেকেও কিন্তু কর্মকর্তারা এসে একাত্মতা প্রকাশ করেছেন আন্দোলনে। এছাড়া এই মুহূর্তে আন্দোলনকারীদের প্রধান দাবি কিন্তু চেয়ারম্যানকে অপসারণ করা। তারা কিন্তু প্রথমে বলেছিলেন যে তাদের এক দফা এক দাবি, তারা চেয়ারম্যানকে অপসারণ না করা পর্যন্ত বৈঠকে বসবেন না। কিন্তু তারা পরে যখন জানিয়েছেন যে আসলে তাদের বৈঠকে বসতে কোনো সমস্যা নেই, তারা যে কোনোভাবেই হোক কোনো শর্ত ছাড়ে বৈঠকে বসবেন এবং সেই বৈঠকে বসার সাথে বৈঠকে বসে কিন্তু তারা তাদের এই আন্দোলন চলাকালে কোনো যদি দমন নিপীড়ন হয়ে থাকে সেই বিষয়ে বিচার চাইবেন। এছাড়া সেই বৈঠকে কিন্তু তাদের যে দাবি সেগুলো তুলে ধরবেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ খবর। তারা বৈঠক থেকে ফেরার পরে কি কি বিষয়ে আলোচনা হয়েছে এবং তাদের দাবি কতটুকু মানা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানা যাবে। নাফিসা। রিয়া, ধন্যবাদ আপনাকে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ এবং রাজস্ব খাতের সংস্কারের দাবিতে সারা দেশে মার্চ টু এনবিআর এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এনবিআর ঐক্য পরিষদ। আর যার কারণে সারা দেশে শুল্ক এবং কর কার্যালয়গুলোতে কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, দ্রুতই এই সমস্যা নিরসন করে বন্দরগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হোক। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানোর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টানা 4 দিন ধরে অর্ধবেলা কলম বিরতির পর শুরু হয়েছে শাটডাউন কর্মসূচি। ফলে একদিকে যেমন কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হচ্ছে না, অন্যদিকে বন্দর থেকে পণ্য খালাস না হওয়ায় গুদামে বেড়েছে পণ্যজট। তবে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি পরিবহন এবং চেকপোস্ট দিয়ে যাত্রী সেবা চালু রয়েছে। দিনাজপুরের হিলি স্থলবন্দরে দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক সকল প্রকার কার্যক্রম বন্ধ রেখেছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে একেবারেই জনশূন্য হয়ে পড়েছে পানামা হিলিপোর্ট লিংক লিমিটেডে অবস্থিত সকল কার্যালয়। ভারতে বিভিন্ন পণ্য বাংলাদেশিগুলো ঢোকে, ওখানে দীর্ঘদিন ইন্ডিয়াতে পড়ে থাকলে পণ্যের গুণগত মান খারাপ হবে, গাড়ি ভাড়া বৃদ্ধি পাবে, এক্ষেত্রে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হবে। চট্টগ্রামেও একই অবস্থা। শাটডাউন কর্মসূচির কারণে থমকে গেছে আমদানি ও রপ্তানি পণ্যের শুল্কায়ন। পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হওয়ায় জাহাজ ড্যামারেজ গুনতে হচ্ছে আমদানিকারকদের। বন্দরে একটা কন্টেনার 4 গুণ ড্যামারেজ, কন্টেনার লাগা 4 দিন পর থেকে, কিন্তু কাস্টমার তো এটা বুঝতেছে না। খাদ্যদ্রব্যর দাম বেড়ে যাবে, শিল্পপণ্যের কাঁচামাল আসতে পারবে না, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, সব জায়গায় এটার ইফেক্ট হবে। এক্সপোর্টও যদি বন্ধ থাকে তাহলে দেশের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কোথায় যাবে সেটি বর্তমান সরকারের যারা দায়িত্ব আছে ওনারা সেটা
কেন বুঝতেছেন না সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। এনবিআরের ডাকা দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ হয়ে আছে। ফলে ভারতের মোহদীপুরে শতাধিক পণ্যবাহী ট্রাক ও সোনা মসজিদ বন্দরে বেশ কিছু ট্রাক আটকা পড়েছে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে রপ্তানির অপেক্ষায় গত 4 দিন ধরে 250 থেকে 300 পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। দাবি পূরণ না হওয়ায় গেল শনিবার দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির ঘোষণা দেন। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে এনটিআরসিএ কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করছে চাকুরি বঞ্চিত প্রার্থীরা। রবিবার সকাল থেকেই সারা দেশ থেকে আসা প্রার্থীরা কার্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হন। জানান, বিগত বছরগুলোর মতো 18তম নিবন্ধনেও একই নিয়মে পরীক্ষা এবং পাশের নম্বর বন্টনের নিয়ম থাকলেও তা মানা হয়নি। চেয়ারম্যান আসবে বলছে আমাদের সাথে কথা বলবে, এখন চেয়ারম্যান আজকে অফিসেই আসে নাই। হ্যাঁ, আমরা চাই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নূর আলম সিদ্দিকী স্যার আমাদের সাথে দেখা করুক, আমাদের দাবিগুলো শুনুক। আমরা যে বৈষম্যের শিকার হয়েছে, আমাদেরকে কেন ফেল করাই দেওয়া হয়েছে। নেগোসিয়েশন চলতেছে, অফিসাররা কথা বলে ব্যবস্থা করার চেষ্টা করতেছে। আপনি সবাইকে নিয়ে চলে গেলেন উপরে, এটা এভাবে হবে না। দর্শক, এনটিআরসিএ কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার শৌমিক, যুক্ত হচ্ছে তার সঙ্গে। শৌমিক, অবস্থান কর্মসূচি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন, এবং এখনো পর্যন্ত কি এনটিআরসিএ কোনো এই কার্যালয়ের কোনো কর্মকর্তা কি তাদের সাথে কথা বলেছে কিনা, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। শ্রমিক, ধন্যবাদ আপনাকে। জুলাই মাসের মধ্যে জুলাই সনদ প্রণয়ন করা যাবে কিনা এই নিয়ে সন্দেহ প্রকাশ করে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, ঐক্যমত্য গঠনে আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি। ঐক্যমত্য কমিশন আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের বৈঠকে একথা জানিয়েছেন তিনি। যেই অঙ্গীকার নিয়ে জুলাই আন্দোলন, সেটার সার্থকতা কতটুকু পেয়েছে এমন প্রশ্ন রেখে আলী রিয়াজ বলেন, ঐক্যমত্যের আলোচনা আশানুরূপ নয়, রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ থেকে আলোচনার অগ্রগতির জন্য সকলের এগিয়ে আসা প্রয়োজন। প্রতিদিন আমরা যখন এই আলোচনায় আসি, প্রতিদিন আমরা যখন সাংগঠনিক কার্যক্রমে আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাবো না, তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। দর্শক, ঐক্যমত্য কমিশন আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের বৈঠক শেষ, সেখানে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নারীদের জন্য এত % আসন সংরক্ষিত রাখা, এটা আমরা উদাহরণ চাই। আজকে আবার সেখানে যুক্ত করে আমরা বলবার চেষ্টা করেছি যে আমরা বারবার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলি, গণতন্ত্র চর্চার কথা বলি, তো এটা গণতন্ত্রের কনসেপ্টের সঙ্গে যায় কি না যে 100 আসনের মিনিমাম 2.5 থেকে 3 কোটি ভোটারকে আমরা বাধ্য করছি না তো যে নারীদেরকে বেছে নিতে। কি করে আমরা নিশ্চিত হলাম সেই 3 কোটি 4 কোটি ভোটার জনতা পুরুষ প্রতিনিধি চায় না, নারী প্রতিনিধি চায়? এটা তো আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। এটা তো এই 100 আসনের 3-4 কোটি ভোটার জনতা তো এই কনসেপ্ট থেকে দূরে সরে গেল। এই জন্য এটা স্ববিরোধিতার পর্যায়ে যায়। এই জন্য আমরা 400 আসনেই নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত রাখার পক্ষে। ধন্যবাদ। জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি বলছি। জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ হয়েছে এই অভিযোগ করে আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে নিজেরাই জুলাইয়ের ইশতেহার এবং ঘোষণাপত্র পাঠ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সকালে বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংবাদ সম্মেলন। মাসব্যাপী জুলাইয়ের কর্মসূচি ঘোষণা করে নাহিদ ইসলাম বলেন, 1 জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে 64 জেলায় পদযাত্রা শুরু করবে এনসিপি। 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের 64টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। নাহিদ ইসলাম বলেন, প্রতিশ্রুতি দিয়েও সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে। তাই আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতাকে সাথে নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করবেন তারা। সরকার যেহেতু এটা তখন বলেছিল সকলের সাথে আলোচনা করে ঐক্যমত্যের মাধ্যমে চিঠি দিবেন, পরে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি। তাহলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই 3রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বানও জানান এনসিপির এই শীর্ষ নেতা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল আসামি সহ এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, রবিবার ভোর 5টার দিকে সায়দাবাদ থেকে মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। এর আগে 26 জুন রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর 5 কিত্তা দুবাই প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলীকে আটক করে মারধর করেন এলাকাবাসী। আর এ সময় ফজর আলী পালিয়ে গেলেও ঘটনাস্থলে কিছু লোক ধর্ষণের শিকার ওই নারীর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা করেন ভুক্তভোগী নারী। রামচন্দ্রপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে এবং এই সংক্রান্ত মুরাদনগর থানায় একটি মামলা হয়েছে। আমরা মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করছে তাদের 4 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। এ বিষয়ে কুমিল্লা থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, জানাবেন আসামিদের কখন নাগাদ আদালতে তোলা হবে বা এখনো পর্যন্ত তোলা হয়েছে কিনা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ নাফিজ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সোশ্যাল মিডিয়া সহ সমস্ত আদালত এবং সোশ্যাল মিডিয়া পাড়ায় কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে। যে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সকাল থেকে মামলা প্রসিকিউট অনুযায়ী তাদেরকে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে আসলে তারা কতটুকু ঘটনার সাথে জড়িত রয়েছেন এই বিষয়গুলো করতে গিয়ে তারা এখনও পথে আছেন। একটু পরে তাদেরকে আদালতে তোলা হবে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, গত 26 তারিখে রাতেই কিন্তু যে ঘটনাটি হয়েছে, পরবর্তী সময় সোশ্যাল মিডিয়াতে তার এই ভুক্তভোগীর যে ভিডিও রয়েছে সেটি প্রচার হওয়ার পরেই কিন্তু ভাইরাল হয়েছে এবং এই বিষয়টা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু গতকাল রাতেই কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছে এবং এই বিষয়টি নিয়ে যিনি ভুক্তভোগী তার সাথে আমরা কথা বলেছি, তিনি একটি সঠিক বিচার চান এবং আসামিরা যে তার মান সম্মান হানি করেছে সেই বিষয়টি নিয়ে তারা সঠিক বিচার চাচ্ছেন। আমি যদি একটু দেখাই, আদালত পাড়ায় বিভিন্ন সংবাদকর্মী এবং প্রশাসনের লোকজন, কড়া নিরাপত্তা রয়েছে, প্রশাসনের কর্মীরা রয়েছেন এবং মিডিয়া কর্মীরাও কিন্তু রয়েছেন যে কখন আসবে। তবে আমাদেরকে পুলিশ সুপার যেমনটি জানিয়েছিলেন যে আসলে একটু পরে তাদেরকে তোলা হবে এবং এই ঘটনার সাথে যিনি মূল হোতা রয়েছেন তাকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে অসুস্থতা বেশি থাকার কারণে পুলিশের নজরদারি রেখে কিন্তু তাকে কুমিল্লা মেডিকেল হসপিটালে কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হবে এবং তাকে সেখানে গ্রেপ্তার দেখানো হবে। আমরা আশা করতেছি
যে আরও 30 থেকে 40 মিনিটের মধ্যে যে বাকি যে আসামিরা রয়েছে তাদেরকে একটু পরে আদালতে তোলা হবে এবং এই বিষয়টি নিয়ে কুমিল্লা রাজনৈতিক মহল সহ বিভিন্ন জায়গাতে কিন্তু আলোড়ন সৃষ্টি হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে যারা ভুক্তভোগী রয়েছে তারা যে সঠিক একটি বিচার চান এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য স্থানীয়ভাবে সকলেই প্রত্যাশা করেন। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে। কুমিল্লার মুরাদনগরের এই অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের কর্মী জড়িত থাকলেও দায় চাপানো হচ্ছে বিএনপির উপর, এমনই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মানে জঘন্য অপরাধ করে সেটা আবার চাপিয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে। আমি অবিলম্বে মুরাদনগরের যে এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি গ্রেপ্তার হয়েছে ও তাহলে ওর এখন বিচার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা আইন মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দিয়ে আপিল বিভাগের দেয়া আদেশ স্থগিত হলো। বিচার বিভাগ আলাদা করা সংক্রান্ত ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রিভিউ আদেশে রবিবার এই সিদ্ধান্ত জানিয়েছে সর্বোচ্চ আদালত। আইনজীবীরা বলেন, নির্বাহী বিভাগের কাছে বিচার বিভাগের ক্ষমতা ছাড়তে রাজি না হওয়ার কারণেই সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে অন্যতম চর্চিত মাসদার হোসেন মামলা। আপিল বিভাগ মামলাটিতে 12 দফা নির্দেশনা দিলেও পরবর্তী কোনো সরকার তা বাস্তবায়ন করেনি। শুধু 111-এর সময় বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয়। 1999 সালে দেয়া এ মামলার রায়ে বলা হয়, বিচারকরা প্রজাতন্ত্রের কর্মচারী হলেও তারা সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস থেকে আলাদা, কাজেই শৃঙ্খলাবিধি সরকারি কর্মচারীদের থেকে ভিন্ন হবে। এই এক মামলায় অধস্থন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালা ঘিরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের অবনতির জেরে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা। তবে এস.কে. সিনহা দেশ ছাড়ার পর সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়াকে দিয়ে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির অনুমোদন নিয়ে নেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক। অথচ বিধিমালায় সুপ্রিম কোর্টের প্রাধান্য খর্ব করে আইন মন্ত্রণালয়কে প্রাধান্য দেয়া হয়। সুপ্রিম কোর্ট বিচারকদের বদলি ও পদোন্নতিতে শুধু মতামতই দিত, চূড়ান্ত সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ের। আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় অধস্থন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি অনুমোদন করার কারণে হাইকোর্ট বিভাগে 116 অনুচ্ছেদের রিট মামলার শুনানিতে জটিলতা হতে পারে, এমনটা উল্লেখ করে গত মাসে রিভিউ আবেদন করা হয়। রোববার এর রায় দিলেন আপিল বিভাগ, যেখানে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। উভয় পক্ষকে শুনানি শেষে আজকে আদেশ হয়েছে। আদেশে এখনকার ফুল মাননীয় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে 3রা জানুয়ারি 2018 তারিখে যে আদেশটি গ্রহণ করেছিলেন জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে, সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন। এই আদেশের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ও স্বকীয়তা নিশ্চিত হলো। অতীতের এই বিচারকদের 9 জনের 5 জন মিলে আবার সেই শৃঙ্খলাবিধিকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এটি হলো বাংলাদেশের বিচারের প্রতি সবচাইতে বড় ট্র্যাভেস্টি অফ জাস্টিস হয়েছে এবং এটি আজকে দূর হলো, স্টে হলো। কিভাবে বিচারকদের শৃঙ্খলাবিধির মামলাকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে সম্পর্ক খারাপ হয় তা ব্রোকেন ড্রিম বইয়ে তুলে ধরেছিলেন এস.কে. সিনহা, সেটিও আপিল বিভাগে তুলে ধরা হয়। আদালতের বিচারকদের বদলি। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে অপহরণ, গুম ও ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি। আসামি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 62 জন। রবিবার সকালে অভিযোগ জানান বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান। গণমাধ্যমকে বলেন, 2015 সালে জনি জেলখানায় বন্ধুকে দেখতে গেলে অপহরণ করা হয় তাকে, আর এরপর গুম করে রেখে 2 দিন পর 16টি গুলি করে ক্রসফায়ারে হত্যা করা হয়। বাদী এখন পর্যন্ত এই মামলার সুরাহা করতে পারেনি, তাই ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছে। সমস্ত পেপারস থেকে কাগজপত্র নিয়ে আমরা প্রসিকিউটর অফিসে জমা দিলাম, ওনারা রিসিভ করেছেন এবং ওনারা বলেছেন আমরা এটা ন্যায় বিচারের জন্য অপরাধ তদন্ত যে সংস্থা আছে আন্তর্জাতিক অপরাধ তদন্ত, তাদের কাছে ওনারা পাঠাবেন এবং দ্রুত ন্যায় বিচার পাবো বলে আমরা আশা করি।
চিফ প্রসিকিউটর সরকারি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় জুলাই অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হচ্ছে না। গত 24 জুন ট্রাইব্যুনাল প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। প্রতিবেদনে হত্যার সঙ্গে 30 জনের সম্পৃক্ততা উঠে আসে। আর এর আগে মানবতা বিরোধী অপরাধের এই মামলার তদন্ত প্রতিবেদন আগামী 14 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সংবাদে আরও একবার স্বাগত। এবার আন্তর্জাতিক খবর। একতরফা সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারবে না ভারত, এমন রায় দিয়েছেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালত। পাকিস্তানকে স্বাগত জানালেও রায় প্রত্যাখ্যান করেছে ভারত। এতে পানি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের জয় হিসেবেই দেখছেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। আর সেই সাথে কাশ্মীরের সংগ্রামকে স্বাধীনতা আন্দোলন বলে ফের তোপের মুখে ফেলেছেন ভারতকে। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক আইনি লড়াইও এবার ধরাশায়ী ভারত। সিন্ধু পানি চুক্তি সংক্রান্ত একটি মামলায় শনিবার পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালত। এই রায়কে বড় আইনি জয় হিসেবেই দেখছে ইসলামাবাদ। শাহবাজ সরকার বলছে, পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের নালিশে এখন কর্ণপাত করে না বিশ্ব। এটা স্পষ্ট যে শুধু উত্তেজনা ও অশান্তি সৃষ্টি করতেই এমন কাদা ছোড়াছুড়ি করছে ভারত। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনির বলেছেন, কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে ভারত সন্ত্রাসবাদ হিসেবে উপস্থাপন করলেও এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত, বৈধ এবং আইনসম্মত সংগ্রাম, যার প্রতিফলন ঘটেছে নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালতের রায়ের মধ্য দিয়ে। তবে এই রায় প্রত্যাখ্যান করে ভারত বলছে, হেগের এই আদালতকে কখনোই স্বীকৃতি দেয়নি দিল্লি। আদালতের গঠন প্রক্রিয়াকে সিন্ধু পানি চুক্তির গুরুতর লঙ্ঘন বলে দাবি করেছে মোদী প্রশাসন। ভারতের দাবি, চুক্তি স্থগিত করা আন্তর্জাতিক আইনের অধীনে তাদের সার্বভৌম অধিকার। 60-এর দশকে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি হয়েছে। এরপর চিরবৈরী এই দুই প্রতিবেশী সংঘাতে জড়িয়ে পড়লেও এই চুক্তির ব্যত্যয় হয়নি। কিন্তু গেল 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। আসমাতুলি, নিউজ 24। কয়েক মাসের মধ্যে আবারও ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে ইরান, এমন দাবি IAEA প্রধানের। আর এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে তেহরান। তেহরানের অভিযোগ এবং দাবি, অন্যায়ভাবে শত শত মানুষকে হত্যার জন্য ওয়াশিংটন এবং তেল আবিবকে জবাবদিহিতা করতে হবে। এদিকে আলোচনায় বসতে তেহরানের প্রতি চাপ বাড়াচ্ছে মার্কিন সরকার। মার্কিন হামলার পর ইরানের 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, ঠিক এমন সময় জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানালেন, শেষ হয়নি ইরানের পরমাণু, বরং কয়েক মাসের মধ্যে আবারও ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারবে তারা। ইরানের পরমাণু স্থাপনায় আর জাতিসংঘের খবরদারি নয় বলে জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেই সাথে পরমাণু সংস্থার প্রধানকে তেহরানে প্রবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে ইরান। এ সংক্রান্ত দাখিল করা এক প্রতিবাদ পত্রে দেশ দুটির বিরুদ্ধে শত শত নিরপরাধ মানুষকে হত্যা এবং বেসামরিক অবকাঠামো ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। এদিকে ইরানকে আলোচনায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। তবে তেহরান বলছে তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে চায়। সেই সাথে আলোচনার জন্য সত্যিকারের আগ্রহ থাকতে হবে ওয়াশিংটনের। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, আবারও দেশের খবরে ফিরছি। 16 জুলাই পালিত হবে জুলাই শহীদ দিবস, আর 5 আগস্ট পালিত হবে অভ্যুত্থান দিবস। সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। দুপুরে পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই বৈঠকের বিস্তারিত তুলে ধরতে ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে, পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে, প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। তো
ডিসচার্জ করে দিলে ভুয়া মামলা বা মামলা বাণিজ্য থেকে অনেক লোক আশা করি রেহাই পাবেন। এবং এইটা মানে এটা না যে তদন্ত থেমে থাকবে, তদন্ত থেকে যাদের বিরুদ্ধে কোনো রকম সাবস্ট্যান্টিভ এভিডেন্স নাই তাদেরকে মুক্ত করে দিবেন, ডিসচার্জ করে দিবেন, বাকিদের বিষয়ে তদন্ত চলতে থাকবে। আবার তদন্ত চলাকালে পুলিশ যদি তদন্ত শেষ হওয়ার স্টেজে যদি দেখে, পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট যখন জমা দেবে, পুলিশ যদি দেখে যে না যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে, তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে, ইচ্ছা করলে ওনারা ওই ব্যক্তিদের নাম যাদের ব্যাপারে পরবর্তীকালে যথেষ্ট অভিযোগ পেয়েছেন তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন। এই হচ্ছে আমাদের সংশোধনীটার বিষয়। এটার মূল লক্ষ্য হচ্ছে ভুয়া মামলা এবং হয়রানিমূলক মামলা থেকে শিকার হচ্ছেন যারা, তাদেরকে একটা প্রি ট্রায়াল স্টেজে, বিচারপূর্ব স্টেজেই একটা রেহাই দেওয়ার বা অব্যাহতি দেওয়ার চেষ্টা করা। এটা হচ্ছে একটা। আর সেকেন্ড, আজকে আরেকটা গুরুত্বপূর্ণ আইনগত অগ্রগতি হয়েছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে OHCHR যে অফিসটা, UNOHCHR এর যে অফিসের প্রধান ওয়ালকার টুর্ক, উনি আমাদের দেশে সফর করেছিলেন। OHCHR আমাদের এখানে একটা জুলাই গণ অভ্যুত্থানকালে সংগঠিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের উপর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টও জমা দিয়েছেন। তো ওনাদের সাথে আমাদের সরকারের অনেক দিন যাবত আলোচনা চলছিল যে OHCHR যেটা আছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে অফিস OHCHR, সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে ওনারা খুলতে চাচ্ছিলেন। মানে ওই OHCHR মিশনের একটা অফিস বাংলাদেশে হবে, এই লক্ষ্যে ওনারা আলোচনা করছিলেন। সংবাদের সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। এবারে খেলার খবর। গ্লোবাল সুপার লিগের শিরোপা ধরে রাখতে চায় রংপুর রাইডার্স। কন্ডিশন আর উইকেটের কথা চিন্তা করেই স্কোয়াড সাজানো হয়েছে, এমনটি জানিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। টিম ডাইরেক্টর শাহনিয়ান তানিম বলেছেন সবার আগে জাতীয় দল, সেখানে সোহান সৌম্যরা সুযোগ পেলে তাদের ছেড়ে দেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেটে বৈশ্বিক আসরে জিএসএল এ প্রথম শিরোপা জেতে রংপুর রাইডার্স। সামনে গ্লোবাল সুপার লিগের আরো একটি আসর, অংশ নিচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তরের এই দল। তারপরও আলোচনা, এ আসরে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল কেন নয়, তবে যতই আলোচনা ততই সম্ভাবনা। এ মতে বিশ্বাসী হয়ে টুর্নামেন্টে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রাইডার্সদের প্রথম বহর দেশ ছাড়বে সোমবার। যাওয়ার আগে দলের অধিনায়ক নুরুল হাসান সোহান জানান শিরোপা জয়ের জন্যই এ আসরে অংশ নিচ্ছে তারা। একটা জায়গায় নিয়ে যাওয়া যায়, কারণ আমার কাছে মনে হয় যে আমরা যখন টিম নিয়ে কথা বলি এদের অনেক ডিবেট থাকে, অনেক ডিসকাশন থাকে। একটা লাস্ট মোমেন্ট যখন আমরা টিমটা পেয়েছি, অবশ্যই আশা করি টিমটার উপরে আমাদের 100% বিলিভ আছে এবং ইনশাআল্লাহ আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। গুঞ্জন রয়েছে জিএসএল এর কারণে শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারছেন না সোহান, সৌম্য ও রাকিবুল। আর এই বিষয়টি পরিষ্কার করেছেন টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। আমাদের মনে হয় যে নেশন ইজ ইম্পর্টেন্ট। আমাদের টিমের কোনো প্লেয়ারকে যদি জাতীয় দলে দরকার পড়ে তাহলে তাদের মোস্ট ওয়েলকাম টু লিভ এন্ড প্লে ফর দ্য ন্যাশনাল সাইড। ইয়েস উই আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ, কিন্তু যখন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে আমাদেরও প্রায়োরিটি বাংলাদেশের ন্যাশনাল টিম এবং সেটাতেই আমরা ফোকাস করব। ঘরোয়া আসরে নিয়মিত পারফর্ম করেও জাতীয় দলে ফেরা হয়নি সোহানের। প্রশ্ন ছিল কোনো আক্ষেপ আছে কিনা। ক্রিকেটটা খেলি হচ্ছে ন্যাশনাল টিমের একটা প্রাউডের ব্যাপার, অবশ্যই ন্যাশনাল টিমে আমি খেলতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে আসলে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা আমার নিজে পারফর্ম করা। কাউন্টিতে ব্যস্ততার কারণে এবার রংপুরের দায়িত্ব পালন করতে পারছেন না সাবেক কোচ মিকি আর্থার। নতুন কোচ হিসাবে 6 জুলাই দলের সঙ্গে যোগ দেবেন গ্রেগ স্মিথ। শুভদেবনাথ, নিউজ 24 ঢাকা। এখনকার সংবাদ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।